ঘড়ির কাঁটাটা পিছিয়ে নিলে ১৯৯১। নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিনগুলোই রাজপথে শুধু গুঞ্জন, পার্লামেন্টের করিডোরে উৎকণ্ঠা আর রাজনৈতিক ঘুঁটি সাজানো ক্ষীণ শব্দ। ঠিক তখনই বেগম জিয়া নীরবেই ডেকে পাঠালেন এক তরুণ ছাত্রনেতাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তথা ডাকসুর চলতি ভিপি আমানুল্লাহ আমানকে। তার মেয়াদ তখনও শেষ হয়নি, ভিপি হিসেবে দায়িত্ব পালন করতে বাকি আরও ৬ মাস। এই অবস্থাতেই বেগম জিয়া স্পষ্ট করে বলেছিলেন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। কথাটা ছিল সরল, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল একটি বড় দায় আর ততটাই বড় এক ঝুঁকি। আমান একটু থমকে গেলেন, তারপর বিনয়ের সঙ্গে জানালেন তিনি প্রস্তুত নন, অন্তত এখনই নয়। জাতীয় রাজনীতিতে পা রাখার মতো পরিণত আত্মবিশ্বাস তখনও তার গড়ে ওঠেনি। এই মর্মে নরম ইশারায় বোঝাতে চাইলেন বেগম জিয়াকে। কিন্তু রাজনৈতিক মঞ্চে অনেক সময় সিদ্ধান্তকে ছাড় দেওয়া হয় না। তফসিল ঘোষণা হলো ঢাকার ৩ নম্বর আসনে আওয়ামী লীগের তুখোড় রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুর বিপরীতে বেগম জিয়ার ধানের শীষের প্রতীক করলেন সেই আমানুল্লাহ আমানকেই। ঢাকার রাজনীতিতে মন্টু তখন এক উচ্চারণ। আগে এমপি ছিলেন, মুক্তিযুদ্ধের দিনগুলোই তিনি ঢাকা জেলার মুক্তিবাহিনীর কমান্ডার হিসেবে কাজ করেছেন। ঢাকা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেখানে তাকাবেন সেই তালিকায় তার পরিচয়ের ভারপ্রাপ্তি। এমন এক ব্যক্তিত্বের বিরুদ্ধে একজন তরুণ ছাত্রনেতাকে টিকিট দেওয়া, এটা কি নিছক সাহস নাকি বেপরোয়া পরীক্ষা নিরীক্ষা? সাধারণ মানুষের চায়ের কাপে ঝড় উঠে গেল। লোকমুখে নানান কথা, ডাকসুর একজন তরুণকে এমন ঝড়ের ভেতরে সোজা নিক্ষেপ করা যায়? রাজনৈতিক পাড়ায় মিশে গেল সন্দেহের ধোঁয়া। সেই ধোঁয়া কাটাতে এবং তরুণ প্রার্থীকে ভরসা জোগাতে মাঠে নামলেন বেগম জিয়া নিজেই। একের পর এক জনসভা, রাস্তার মোড়ে, পাড়ায় মহল্লায় উপস্থিত থেকে তিনি আমানকে সাহস দিলেন। উন্মুক্ত ভোটারদের চোখের দিকে তাকিয়ে জানালেন নতুন প্রজন্মের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার সময় এসেছে। নির্বাচনের ফেব্রুয়ারির দিকে ভোট হলো, আর রাত গড়াতে হয়ে এলো সেই সিদ্ধান্ত। ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান নির্বাচিত। শুধু জয় নয়, এমন এক ব্যবধানে যে ব্যবধান স্বয়ং শহরের দেয়ালেরও নীরব ধ্বনি তুলেছিল। ৩,১৭৯ ভোটের ব্যবধানে তিনি পরাজিত করলেন আওয়ামী লীগের সেই ঝানু রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুকে। সেই পরাজয়ের দীর্ঘ ছায়া নেমে এলো মন্টুর পথে। বহুবার চেষ্টা করা সত্ত্বেও তিনি তার রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারলেন না। তরুণ ছাত্রনেতার কাছে সেই একেবারের হোঁচট যেন তার পুরো রাজনৈতিক যাত্রাকে ঢেকে দিল। সরকার গঠন হতে না হতেই বেগম জিয়ার পুনরায় নজির দেখালেন। আব্দুল্লাহ আমানের মেধা ও তার মূল্যায়ন করতে ভুল করলেন না। অল্প বয়সেই তাকে বসালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আসনে। একটি প্রজন্ম তখন দেখল চোখের সামনে কিভাবে ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রবাদী বৃত্তে চলে আসে এক তরুণ। এই গল্পটা বারবার ফিরে আসে বর্তমান সময়ের আলোচনায়, কেননা আজকের বাস্তবতায় ৯১ আমানুল্লাহ আমানের সাথে তুলনা করা যাচ্ছে ডাকসুর ভিপি শিবিরের সাদিক কায়েমকে। তিনি এখনো দায়িত্বে চলতি ভিপি। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তবে ভিপি পদ তখনও বাকি থাকবে আরো ৭ মাস। সেই জায়গা থেকেই বলা যাচ্ছে তার নামের পাশে লেখা আছে ক্লিন ইমেজ। ঠিক যেমনটা ছিল ৯০-এর গণঅভ্যুত্থানের মুখ হিসেবে আমানুল্লাহ আমানের। সময় বদলেছে, বছর বদলেছে, কিন্তু গত ২৪-এর অভ্যুত্থানের সামনে পেছন থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই কৌশল সাজিয়েছেন, বড় মুখ সামনে এসেছে। তাদের অনেকেই কম বেশি নানা বিতর্কে জড়িয়ে গেছেন। একমাত্র ব্যতিক্রম সাদিক কায়েম। তার বিরুদ্ধে এখনো তেমন কোনো বড় অভিযোগ বাজারে আসেনি, এতটুকুই বলা যায়। ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারলেন সাদিক কায়েম। ক্যাম্পাসে তার টিমে যে শিক্ষার্থী বান্ধব উদ্যোগ বাস্তবায়ন করেছে, সেগুলোর মধ্যে ইতিমধ্যেই ভালো সাড়া পড়েছে সারা দেশে। কেবল ডাকসুর গণ্ডি নয়, সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে তার গ্রহণযোগ্যতা। এক তরুণ নেতা যখন নিজের কাজ নিয়ে মানুষকে ভরসার টোনে আনেন, তখন রাজনীতির চোখে সেটা হয়ে ওঠে সুযোগ, একটি বড় উইন্ডো অব অপরচুনিটি। ফলে এখনই এই সুযোগ কাজে লাগিয়ে সাদিক কায়েমকে ছাত্রনেতা থেকে জাতীয় নেতায় রূপান্তরে নেওয়া যেতে পারে। জামায়াতে ইসলামী চাইলে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে এক এক্সপেরিমেন্ট করতে পারে। এই নির্বাচনের মাঠে নামানোই হতে পারে সেই প্রথম পরীক্ষা। কারণ আগামী ৫ বছরের মহেন্দ্র খন নিয়ে এখনই কিছু বলা মুশকিল। কি ঘটবে, রাজনীতির পরিস্থিতি কোথায় গিয়ে থামবে, কিংবা কিভাবে নতুন সমীকরণ ভেঙে করবে, তার কোনো আগাম নিশ্চয়তা নেই। এর মধ্যে যদি তার ডাকসু পর্ব শেষ হয়, শিবিরের দপ্তর সম্পাদক থেকে ধাপে ধাপে সেক্রেটারি জেনারেল, তারপর সভাপতির দায়িত্ব, এরপর বিদায়ের ঘণ্টা। এই দীর্ঘ পথে নিজের তারুণ্যের যে তুমুল, জনমানসে যে ক্ষণিকের উজ্জ্বল
চঞ্চলতা সেটি তখন আদৌ থাকবে? তো অনেক সময় এমন হয় যে উচ্ছ্বাস আজ আছে, আগামীকাল সেটা নাও থাকতে পারে। তখন তিনি হয়তো স্রেফ অন্যদের মতোই গড়পড়তা এক রাজনৈতিক ক্যারিয়ারের থিতু হয়ে যাবেন, অন্য আরো 10 জন সাবেক শিবির নেতার মতো, যাদের গল্প আলাদা করে আর মনে থাকে না। অথচ সেই গল্প যদি টিকিট দেওয়া হয় নিয়ন্ত্রিত ঝুঁকির এই সন্ধিক্ষণে, যদি তাকে ঢাকার 8 নম্বর আসনে দাঁড় করিয়ে দেওয়া হয় মির্জা আব্বাসের বিরুদ্ধে, তাহলে 91 ঢাকার 3 নম্বর আসনে মন্টুর বিরুদ্ধে আমানের মতোই এক বদলে দেওয়া লড়াই দেখা যেতে পারে। অনেকে যাকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করেন, সেই আব্বাসের ক্যারিয়ারেও সাদিক কায়েম ডাকসুর এই ভিপি খেলা দেখিয়ে দিতে পারে, এমন কথা উচ্চারিত হচ্ছে। কৌশল আছে এতে। সরাসরি জামায়াতের প্রার্থী না হয়ে তিনি চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যেখানে জামায়াত প্রকাশ্য সমর্থন জরুরি, সেই বাহ্যিক পথে হয়তো ধীরে ধীরে ন্যাশনাল পলিটিক্সের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিতে পারেন তিনি। তবে দলের সিনিয়ররা এমন ঝুঁকি নিতে চাইবেন না। তাকে যথাযথভাবে দিক নির্দেশনা দেবেন কিনা সেই প্রশ্নই থাকছে। তবুও যদি সাদিক কায়েম সাহস করে দাঁড়িয়ে যান, অনেকের মতে সেটি হবে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত। তার সাম্প্রতিক এই বক্তব্যের ইঙ্গিত ছিল দল চাইলে তিনি দাঁড়াতে পারেন। অন্য তরুণদের আগে তার জাতীয় রাজনীতির প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনায় বেশি বলে যারা দেখছেন তাদের যুক্তি সাদিক প্রতিশ্রুতিবদ্ধ, তিনি বেঈমান নন, তিনি অসৎ নন। এই নৈতিক পুঁজি বিরল, আর ঠিক এই জায়গাতেই তিনি আলাদা। কিন্তু শুধু একজন তরুণকে ঘিরে কৌশল সাজালেই হবে না। জামায়াত ইসলাম যদি শুধু কল্যাণমূলক রাজনীতির ফ্রেমে আটকে না থেকে ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক পথ রচনা করতে চায়, তাহলে তাদের পুরনো কাঠামোর পরিবর্তন আনতে হবে। বিশেষ করে দলীয় কাঠামোতে কোথায় কতটা গুরুত্ব দেওয়া হবে, সেখানে ছাত্র শিবিরকে প্রাধান্য দিতে হবে। বাস্তবতা হলো শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা সাধারণ সম্পাদক যারা হবেন, তাদের বিদায়ের পর ওয়ার্ড কিংবা থানা পর্যায়ের সভাপতির দায়িত্বে নামিয়ে দেওয়ার স্মার্ট সিদ্ধান্ত নয়। অনেক রকম দল আছে এই দেশে, কিন্তু কটি দলই বা এমন করে। শিবিরের সভাপতি হওয়া সহজ কোনো ঘটনা নয়। এর পেছনে লাগে সাহস, আনুগত্য, মেধা এবং প্রজ্ঞা। শিবিরের সভাপতি হওয়া মানে প্রশাসনিক ও সাংগঠনিক বড় কাঠামো নির্মাণের দক্ষতা অর্জন, দেশ চালানোর দক্ষতা, নেতৃস্থানীয় সিদ্ধান্ত নেওয়ার পরিপক্কতা, এমনকি প্রধানমন্ত্রী হওয়ার মতো সক্ষমতার অনুশীলনও বলা যায়। ফলে তাদের জন্য দলের আলাদা করে ভেবে আলাদা পথ ধরে এগোনোর ব্যবস্থা করতে হবে। দেখুন, হাসিনার পতনের মুহূর্তে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়কালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, তার কোনো খোঁজ এখন রাজনীতির আলোতেই নেই। তিনি ছিলেন অত্যন্ত ক্রুশিয়াল এক সময়ের নায়ক। ছাত্রদল বা ছাত্রলীগের মতো কেউ থাকলে মূল দল তাদের এভাবে হারিয়ে যেতে দিত না, তারা কাজে লাগাতো, জায়গা করে দিত। আবার আলোচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এই বছর তিনি অবসর নিয়েছেন। কোথাও তিনি নির্বাচন করবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। হয়তো মঞ্জুরুলের মতোই অবসরের পর মিডিয়ার আড়ালে চলে যাবেন, অথচ চাইলে তারা ঢাকার একটি আসনের জন্য এখনই প্রস্তুত করা সম্ভব। এমন কৌশলগত সম্ভাবনা রয়েছে। তখন তা কাজে না লাগানো আসলে দূরদর্শিতার ঘাটতি। একই সঙ্গে মাঠের প্রতিবন্ধকতাও আজ বড়। জামাত প্রতিদিনই যুবদলের হাতে ধাক্কা খাচ্ছে। সংগঠনটি রাস্তায় প্রচারে প্রান্তিক সমর্থকদের টানাপোড়েনে। মহিলা জামাতের উপরও চলছে তাণ্ডব। এটা থামানোর জন্য সমমাপের শক্তির দরকার ছিল। সেক্ষেত্রে যুব সংগঠনটিকে নতুন করে চাঙ্গা করতে পারত দল। শিবিরের সাবেক সভাপতি তুখোর বক্তা রাজিবুল ইসলাম পলাশকে যদি যুব জামাতের শীর্ষ দায়িত্ব দিয়ে মাঠে নামানো হতো, তাহলে সেটি যুবদল কিংবা যুবলীগের চেয়েও শক্তিশালী একটি যুব রাজনৈতিক শক্তি হয়ে ওঠার ক্ষমতা রাখত, এমন বিশ্বাসও ব্যক্ত হচ্ছে। মানুষের মনে আজ পরিবর্তনের ক্ষুধা। তারা একটি নতুন পথ চায়। এমনকি অনেকেই আশা করছেন জামায়াতের ক্ষমতাকে শীর্ষে দেখতে চান। কিন্তু এই আশার প্রতিধ্বনি দলটির ভেতরে অনেকের ভাবনায় এখনো ততটা জোরে শোনা যায় না। অনেকের ভেতরে যেন এক উদাসীনতা, যাব নাই বা গেলাম, এই দ্বিধান্বিত মানসিকতা। তবে এটাও সত্য, জামাত বদলাচ্ছে, পুরনো খোলস ছাড়ছে। আগে যেখানে শিবিরের সভাপতি তেমন ভাবে নমিনেশন দিত না, এবার দিয়েছে, কারণ তরুণ সমাজের পালস দলটি বুঝতে শুরু করেছে। একই সঙ্গে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন আসনে নতুন প্রার্থী দেওয়ার মধ্যেও রয়েছে একটি দূরদৃষ্টি, নতুন সমীকরণের সম্ভাবনা খোঁজার জেদ। এবার তাই দরকার আরো নির্দিষ্ট চিন্তা। সাদিক কায়েম, জাহিদুল ইসলাম, মির্জা গালিব এবং সিবগাতুল্লাহ সিগাত, এই নামগুলো নিয়ে ভাবুক জামাত। বিশেষ করে সাদিক কায়েমকে ধরে রাখার পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। রাজনৈতিকভাবে সেলিব্রিটি ফেস, অর্থাৎ এমন নেতা যিনি জনমানুষের দ্রুত গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন, তার গুরুত্ব অনেক। সাদিকের ক্ষেত্রে সেই সম্ভাবনা চোখে পড়ার মতো। অথচ ইতিমধ্যেই দেখা যাচ্ছে একটি শক্তিশালী গ্রুপ উঠে পড়ে লেগেছে সাদিক কায়েমকে বিতর্কিত বানাতে। নানা জায়গায় তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে তার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলার জন্য। সেই প্রচেষ্টায় যুক্ত হয়েছে
নাগরিক পার্টিও এবং তাদের সহযোদ্ধারাও। যে মুহূর্তে একজন তরুণকে ঘিরে আশাবাদ জাগছে, ঠিক তখনই এমন কাউন্টার ক্যাম্পেইন শুরু হওয়া নতুন কিছু নয়, বরং এটি রাজনীতির কড়া বাস্তবতা। এই দীর্ঘ বয়নে আবার ফিরে যেতে হয় 1991-এর সে দৃশ্যে, যেখানে এক তরুণ ছাত্রনেতা নিজের দ্বিধাকে পেছনে ফেলে এক বড় লাফ দিয়েছিলেন জাতীয় রাজনীতির পুলিনে। আমানুল্লাহ আমানের গল্প প্রমাণ, সময়ের সাহসী সিদ্ধান্ত অনেক সময় কেবল একটি আসন জেতায় না, পুরো রাজনৈতিক ধারার নতুন অধ্যায় লিখে দেয়। আজকের প্রেক্ষাপটে সাদিক কায়েমকে নিয়ে সেই একটি প্রশ্ন ফিরে আসে, দল যদি চায় তবে কি তিনি দাঁড়াবেন? তার ইঙ্গিত আংশিক দেখা যায় 91-এর ঢাকায়, মন্টুর গল্পে আর বেগম জিয়ার সিদ্ধান্তে, বাকিটা ভবিষ্যতের হাতে। আপনার কি মনে হয়, জামায়াতের কি উচিত সাদিক কায়েমকে এখনই জাতীয় রাজনীতিতে যুক্ত করা? আপনার মতামত জানাতে লিখুন মন্তব্যের ঘরে। পরবর্তী প্রতিবেদনগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।